গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো নতুন একটা দিন নতুনভাবে তোমাদের সাথে শুরু করছি। এর আগের ভিডিওতে আমার গলায় যথেষ্ট প্রবলেম ছিল, তার কারণে আমি মাঝখানে একদিন ভিডিও দিইনি। এই মুহূর্তে আমি বেশ ভালো আছি, তো তাই চলে এলাম তোমাদের কাছে। আজকে শুক্রবার সকালটা তোমাদের সাথে নিয়ে শুরু করছি। ইচ্ছা আছে সারাটা দিন কি করি তোমাদেরকে সাথে নিয়েই চলবো বা সবটাই দেখাবো। তো সকালে ঘুম থেকে উঠেই আমি বাইরে গাছপালাগুলো দেখে ব্রাশ করে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্নাঘরে করব হলো কি বলে ওটাকে, সুজি। আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছিল, লাস্ট টাইম করেছিলাম যখন লক্ষ্মী পুজোর সময়, তো ওর খুব ভালো লেগেছে। তো আমাকে হঠাৎ করেই বলল যে একটু সুজি করো তো, লক্ষ্মী পুজোয় যেরকম করেছিলে। তো আমি ভাবলাম ঠিক আছে, ও সাধারণত কোনো কিছু এইভাবে বলে না, যা করে দিই তাই খায়, আর নইলে পরে যখন দেখে ভালো লাগছে না বাইরের কোনো খাবার অর্ডার করিয়ে নেয়। কিন্তু যখন বলে, মেন কথা ওর আমার কাছে সেইভাবে কোনো খাবার নিয়ে বাহানা করে না। হ্যাঁ, এবার যখন বলেছে একটা, তখন না করলে নিজেরই একটা কীরকম লাগবে না, তার জন্য আমি ভাবলাম না আজকে করে দিই। আমি জানি না মেয়েরা কীরকম খাবে, হয়তো ঝামেলা করবে, খেতে চাইবে না, তো ওদের জন্য আমি আলাদা কিছু করিনি, এটাই করেছি সবাই মিলে খাবে। কারণ আমি যাই রান্না করি, আমাদের যেহেতু সবাই খুব কম পরিমাণ খাই, তো সেটাই দেখা যায় 2 দিন যাবৎ রয়ে যায়। আজকে যে সুজিটা করলাম দেখা যাবে হয়তো কাল পর্যন্তও রয়ে যাবে। তো যাই হোক, মেয়েরা কী করবে বলতে পারছি না, ঝামেলা করতেই পারে, ওরা এগুলো পছন্দ করে না। হ্যাঁ, তো দেখি খাওয়ার সময় বোঝা যাবে। তো তারপর আমি চলে এলাম ঘরগুলো ঝাড়ু দিতে। দিদির ঘরটা বাদ দিয়ে সমস্ত ঘরই ঝাড়ু দিতে হয়, কারণ দিদি সকালবেলা করেই ঝাড়ু দিয়ে নেয়। যেহেতু ঠাকুর পুজো করে, দিদির ঘরটা সকালে ঝাড়ু দিয়ে একটু মুছে নেয়। তো আমি পরে আমার যা যা করার সেগুলো করি। দিদি তো অনেক সকালে ওঠে, আমি দিদির মতো অত সকালে উঠতে পারি না, কখনোই উঠিনি। যখন পড়াশোনা করতাম তখন একমাত্র উঠেছিলাম। তো যাই হোক, আমার হাজব্যান্ডকে টিফিন দিয়ে দিলাম, ও বেরিয়ে যাচ্ছে দোকানে। তারপর শুরু হবে আমার নিজের টিফিন খাওয়া, অন্যান্য কাজ। তো দেখো, বলতে বলতে চলে এসেছি সুজি আর একটা রুটি নিয়ে। সত্যি কথা বলতে কি, সুজিটা আমারও অতটা ভালো লাগে না, কারণ এত পরিমাণ মিষ্টি দেওয়া থাকে, আর সুজিটা না আমার জানি না কেন ভালোই লাগে না। আমার মেয়েদের আর কি বলবো, তাও একটু খাচ্ছি। আর এর সবথেকে বড় প্রবলেম প্রচুর পরিমাণ মিষ্টি, কারণ আমার হাজব্যান্ড যে কোনো খাবারেই, মানে এই ধরনের কোনো খাবারে মিষ্টিটা ভীষণ পছন্দ করে। তো ভীষণ পরিমাণ চিনি দেওয়া হয়েছে, মিষ্টি হয়েছে, তার জন্য খেতেও ভালো লাগছে না, মনে হচ্ছে গা গোলাচ্ছে। ওই দিদিকে সেটাই বলছিলাম, দিদি খুব মিষ্টি। তো যাই হোক, পায়েসটা ভালো লাগে আমার, কিন্তু সেটাও যদি খুব পরিমাণ চিনি দেওয়া হয় বা গুড় দেওয়া হয়, যাই দেওয়া হোক, বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না। তো যাই হোক, আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমার মেয়েদের একটু জোর করে খাওয়াচ্ছি, ওরা দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মেন কথা, ওদের খেতে ভালো লাগছে না। এই যে আমার ছোটো মেয়ের মুখ দেখলেই বুঝতে পারবে, আর বড়টা তো দূর দূর পর্যন্ত পালিয়ে বেড়াচ্ছে। তো যাই হোক, জোর করে ওদের একটু খাইয়ে দেবো, কারণ ওদের যদি ধরে না খাইয়ে দিই দেখা যাবে আজকে আর খাবেই না। তো বড়টা বলছে ছোটোটাকে দাও, ছোটোটা বলছে বড়টাকে দাও, এই চলছে ঠেলাঠেলি। তো আজকে আমার সেরকম কোনো রান্না নেই। আমার হাজব্যান্ড আজকেও পাঁচফোড়নের খাবার খাবে, ও মানে ফ্যান হয়ে গেছে পাঁচফোড়নের। তো তারপর বাচ্চাদের আমি খাইয়ে চলে এলাম রান্নাঘরে মিনির মাছটা ভাজতে, কারণ আমরা পাঁচফোড়নে খেলেও আমার মিনি তো খেতে পারবে না। তো সেই কারণে আমার মিনির জন্য মাছ ভাজতে চলে এসেছি। ভাত আছে,
ভাতটা একটু গরম করে নেব, তাহলেই ওর হয়ে যাবে। তো খাওয়া কমপ্লিট করে আমার বড় মেয়ে এখানে চলে এসেছে গাছে জল দিতে। ওর যে ডিউটি প্রত্যেক দিনের, তো সেটাই করছে। আর এখানে দেখো আমার ছোটো মেয়ে সম্ভবত বসে এখানে ড্রয়িং করছে। আর নিচে দেখো একটা বেড়াল বসে রয়েছে, এটা হলো এর নাম টুনি। আসলে আমাদের মিনি বাড়িতে আসার পর অনেক অনেক বেড়াল এসছে, আমাদের বাড়িতে আসতেই থাকে। তো আমি খেতে দিই, খাবার দিই, এবং আমি সবাইকে বলবো কি, বন্ধুরা তোমরা তোমাদের বাড়িতে বেড়াল হোক কুকুর হোক যেই আসুক না, ওদের একটু খেতে দিও, ওদের না মেরো না, তাড়িও না। হ্যাঁ, তোমার যদি কোনো অনিষ্ট করে আস্তে করে একটু সরিয়ে দাও, কিন্তু না ওদের মেরো না। আসলে কি বলো তো, ওরা তো আর গাছের পাতা, ফল, ঘাস এসব খেতে পারে না, ওরা আমাদের ওপরেই নির্ভর, জানো তো। বেড়াল কুকুর, আমরা যদি ওদের একটু খেতে না দিই, ওরাই বা কোথায় যাবে বলো। তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, আগে আমাদের বাড়িতে আমার শাশুড়ি যখন ছিল, উনি একদম বেড়াল দেখতে পারতো না, এসে ভীষণ তাড়াতো। কিন্তু আস্তে আস্তে যখন আমি দেখলাম, আমি কি করতাম, একটু একটু করে ওদের খেতে দিতাম বা ওদের তাড়ালে পরে বকতাম। হ্যাঁ, তো এখন যখন আমাদের মিনি এসেছে না, তখন ওদের ভালোবাসাটা বুঝতে পারি। ওরাও না অনেকটা ভালোবাসা চায় আমাদের কাছে। আমরা ওদের ভাষা বুঝি না বা ওরা বোঝাতে পারে না, কিন্তু ওদেরও না অনেকটা ভালোবাসার প্রয়োজন। মিনিকে আমাদের সঙ্গে রাখার পর থেকে একটু একটু করে বুঝতে শিখেছি যে ওরাও কতটা চায় আমাদের কাছ থেকে ভালোবাসা। তো যাই হোক বন্ধুরা, আমাদের তো অনেক খাবারই নষ্ট হয় বলো, একটু যদি ওদের দিই তাহলে ওদেরও তো পেটটা ভরে, ওরাও বাঁচতে পারে। তো যাই হোক, রান্না ছিল না, রান্নাঘরের টুকটাক যা কাজ ছিল সেগুলো সেরে চলে এলাম এখানে। অনেক দিন ধরে ভাবছি এই দিকটা একটু পরিষ্কার করব। আসলে এখানে না দিদি জড়া জাবড়া করে রাখে, কি বলবো বলো। যা যখন পাচ্ছে এখানে এনে গুজে রাখছে। আর দিদির একটা এত খারাপ স্বভাব, কোনো কিচ্ছু ফেলতে চায় না ঘর থেকে। আমি যত বলি এগুলো তো কোনো কাজে লাগবে না, ফেলে দাও না, আমি এখান থেকে বের করব, উঠানে রাখবো, সে আবার কি করবে, উঠান থেকে নিয়ে আবার তুলে আনবে। তো দেখো কত সুন্দরভাবে পরিষ্কার করেছি, কিন্তু কিছুতেই, আমি জানি 1 মাসও যাবে না আবার এখানে কিছু না কিছু এনে গুজে দেবে। কি করবো আর, আমি এসে থেকে ওনার এই রোগটা দেখছি, মানে যেগুলোর দরকার নেই। হ্যাঁ, অনেকেই আছে অনেক কিছু ফেলতে চায় না, পুরানো জিনিস ঠিক আছে, কিন্তু ভাই যেগুলো ফেলার সেগুলো তো ফেলো, যেগুলো কাজে লাগবে না শুধু শুধু ঘরের মধ্যে বোঁচকা বেঁধে রাখার কী হয়েছে বলো। এমনি আমাদের বাড়ি পুরানো ঘর বাড়ি, ধুলো বালি বেশি হয়, ওপর দিয়ে ভেঙে টেঙে পড়ে। হ্যাঁ, কিন্তু শুনবে না। এই যে এখানে দেখো, আমাদের এত পরিমাণ বাইরে থেকে খাবার খাওয়া হয়, সেই কৌটাগুলো সব রয়েছে, আমি কয়েকটা রেখে বাকিগুলো বের করে দিলাম, এর আগেই বলেছি। এবং আজকে সকালেই একজন ফেরিওয়ালা এসেছিল, মানে ওই যে যারা এসব বিক্রি কেনে, তাদেরকে দেওয়ার জন্য দিল না, বলছে না উনি 10 টাকা বলছে, আমি দেবো না। তা আর কত দেবে বলো, আমার মেন উদ্দেশ্য থাকে এগুলো বাড়ি থেকে বিদায় করা, চাই যদি ওরা পয়সা নাও দেয় তাও নিয়ে যাক, কিন্তু উনি আবার ওনার আটঘাট বেঁধে পয়সা ঠিকঠাক চাই। যাই হোক, বাদ দাও, কী বলবো। তো তারপর আমি কি করলাম, আমি জানি এগুলো আস্ত রেখে দিলে পরে ওইভাবে আবার ঠিক পড়ে থাকবে, আবার টেনে টেনে ঘরে নিয়ে আসবে, এই জন্য আমি কী করেছি, পুরো পুড়িয়েই দিয়েছি আগুন দিয়ে। কারণ পুড়িয়ে না দিলে পরে আবার নিয়ে চলে আসবে, দরকার নেই, কি দরকার সেগুলো আনার। এই আর কি বোঝাবো বলো তো, বয়স্ক মানুষের এই একটা সমস্যা, সব কিছুর প্রতি মায়া। হাঁপিয়ে গেলাম এক নিঃশ্বাসে কথা বলতে বলতে, দেখেছো। তো যাই হোক, তারপর আমি ওগুলো পুড়িয়ে আসার পর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ রাস্তায় পোড়ানো হচ্ছে, লোকে কে কী বলবে না বলবে এগুলো নিয়ে একটু চিন্তায় থাকছিলাম। তো তারপর দিদিকে বললাম, দিদি তুমি একটু দাঁড়াও না, আমার আবার দেরি হয়ে যাবে, আমি যাই, বাকি একটু কাজ সেরে ঘরগুলো মুছতে শুরু করি। আজকে দিদিকে ঘর মুছতে বলিনি, তার কারণ হলো দিদি গেছে একটা জায়গায় ঘুরতে। ঘুরতে বলতে ওই রাস পূর্ণিমার কিছু একটা পুজো বা কিছু হচ্ছে অনুষ্ঠান, পাশের বাড়ি, একটা দুটো বাড়ির পরে। তো ওই বাড়িতে নিয়মিত কীর্তন হয় প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক দিন কীর্তন নিয়ে বেরোয়, তো এগুলো হয়। তা দিদিকে প্রত্যেক সময়ই ডাকে, দিদি মাঝে মধ্যে যেতে পারে, মাঝে মধ্যে যেতে পারে না, ওনারও তো এখন শরীর ঠিকঠাক থাকে না, অত বাইরে যেতে পারে না। তো যাই হোক, দিদি যাবে সেখানে, আজকে খাওয়া দাওয়া রয়েছে, উনি কীর্তন শুনে ভোগ আরতি দেখে তারপর দুপুরের খাওয়া খেয়ে আসবে। তো আমি কি করলাম, ঘরগুলো মুছে নিলাম, মুছে নিয়ে এই যে স্নান সেরে চলে এসেছি এখানে, যতটুকু যা স্নানের পরের
কাজবাজ থাকে, সাজুগুজু থাকে, সেগুলোই করলাম। এবার চলবে অপেক্ষার পালা, আমার হাজব্যান্ড কখন ফিরবে বাড়িতে। প্রত্যেক দিন ওর জন্য অপেক্ষা করি, যদিও এই অপেক্ষাটা ভালোই লাগে জানো তো, হ্যাঁ বেশ ভালো লাগে। তো শীত পড়ে গেছে, বের করে নিয়েছি বডি অয়েল। সেরকম একটা ইউজ করা হয় না, ওই 2 হাতে এটুকুই, যেটুকু চোখে পড়ে। তো যাই হোক, তারপরে এই যে আমাদের খাবার চলে এসেছে পাঁচফোড়ন থেকে, আর এখানে জাফরান থেকে একটা ফ্রাইড রাইস এনেছিলাম আমার ছোটো মেয়ের জন্য, যেহেতু ও খেতে পারে না। পাঁচফোড়ন থেকে ফ্রাইড রাইস আনলে না ওর একটা সমস্যা হয় কি, একটু ঝাল ঝাল থাকে, জানি না ওদের মানা করলেও দিয়ে দেয়। তার জন্য আমার ছোটো মেয়ের ফ্রাইড রাইসটা জাফরান থেকে আনিয়েছি, কারণ ওইখান থেকেই একমাত্র যে ঝাল দেয় না, কিন্তু দামটা অনেক বেশি পড়ে যায়। এই একটা ফ্রাইড রাইস বাড়িতে দিয়ে গেল 311 টাকা নিল জানো। তো কী বলবো বলো। তো তারপর আমাদের খাওয়া হয়ে গেল, বাইরে টুনিটা বসেছিল, ওকে একটু খেতে দিয়ে দিল আমার হাজব্যান্ড। তারপর আমরা চলে গেলাম, একটু ঘুমালাম। ঘুম থেকে উঠে এই যে চা খাচ্ছি, শুধু চা খাচ্ছি, কারণ এমনিতেও চা খেতে ইচ্ছা করছিল না। তারপরেও একটু খেলাম, দিদি বলে একটু সন্ধ্যাবেলা করে চা খাও, যাই হোক খেলাম। তারপর চলে এলাম রান্নাঘরে, আমার হাজব্যান্ডকে একটু লুচি করে নিয়ে যাব আর কি দোকানে ওর জন্য। আর ওই কী ছিল যেন, সুজিটা যে ছিল ওটাকে একটু দুধ দিয়ে আবার পাতলা করলাম, যেহেতু ফ্রিজে রাখা ছিল। একটু কীরকম হয়ে গেছে, মানে শক্ত শক্ত হয়ে গেছে বলে দিদিকে বললাম, দিদি এটা কী করবো। দিদি আমাকে বললো চিন্তা নেই, একটু দুধ দিয়ে জাল দাও, ঠিক হয়ে যাবে। তো দিদি আর আমি মিলে এই একটু লুচি আর ওই সুজিটা ঠিকঠাক করে এবার আমি বেরোচ্ছি দোকানের জন্য। একটা ব্যাগ নিয়ে নিয়েছি, আমাকে আজকেও একটু মুদি দোকানে যেতে হবে। তো সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম, চলে এলাম দোকানে। ঘেমে গেছি ভীষণ পরিমাণ, একটুখানি দূরত্ব, কিন্তু আমার সাইকেলটা কি বলবো আর, দেখতে এত সুন্দর কিন্তু সাইকেলটা না এত স্লো চলে। অনেকবার ডাক্তার দেখিয়েছি, কিছুতেই কিছু হয় না। তো যাই হোক, এসে দেখলাম আমার হাজব্যান্ড খুব ব্যস্ত, কাজ করছে। আমি আর কি করব, পাশে বসে রইলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই আমি স্টপ করছি। যে যেখানেই থাকো খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওগুলো দেখতে থেকো। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।